শুভ সন্ধ্যা। যৌতুক বিরোধী আন্দোলনের আমরা যে টক শো পরিচালনা করি, ঠিক আজকে আমরা এমন একটি টক শো রেখেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাধা পেরিয়ে বিকেএসপিতে অন্যদের চোখে নন্দিনী ও তাহরিমের জুডো জয়। আমাদের আজকের এই আলোচনা পর্বে যুক্ত আছেন বিকেএসপির দুজন জুডো অ্যাথলেট মিশু বর্মন নন্দিতা এবং তাহরিম হোসেন, এবং আমি সঞ্চালক হিসেবে রয়েছি সুকান্ত বর্মন। মিশু বর্মন, তাহরিম হোসেন, আপনাদেরকে অভিনন্দন আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মিশু বর্মন, আপনি কেমন আছেন? দর্শক মনে হয় হচ্ছে মিশু বর্মনের ইন্টারনেট হয়তো সমস্যা থাকতে পারে, হয়তো 1-2 মিনিটের মধ্যে তিনি আবার যুক্ত হবেন আমাদের সাথে। তো তাহরিম, শুরুতে আসলে আপনার কাছে আমি জানতে চাই যে আসলে মানে যে প্রাথমিকভাবে যে আপনি একজন শিক্ষার্থী হিসেবে বা একজন অ্যাথলেট হিসেবে বিকেএসপিতে চান্স পেয়েছেন, আসলে সেই অনুভূতিটা একটু জানতে চাবো। এর পাশাপাশি যৌতুক নিয়ে একজন মেয়ে হিসেবে আসলে আপনার অবস্থানটা কি? ফার্স্টলি বলবো যে হচ্ছে বিকেএসপিতে যখন চান্স পাইছিলাম তখন আল্লাহর রহমতে অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমার বাবা আর আমার ফ্যামিলির আর কি আগে থেকে ইচ্ছা যে একটা ক্যাডেট কলেজে ভর্তি হওয়া, এর পিছনে এরপরে আবার হচ্ছে খেলাধুলা করা, পাশাপাশি পড়াশোনা করা ওই জায়গাটা একদম ডিসিপ্লিনের মাধ্যমে হয়। তো এই জন্য আর কি আগে থেকে আর প্র্যাকটিস করতাম আগে থেকে, এই জন্য আর কি বিকেএসপিতে যাওয়া। আচ্ছা, তো আর যেহেতু হচ্ছে আমরা একটি সামাজিক সমস্যা নিয়ে মানে আমাদের এই প্ল্যাটফর্মটি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে যৌতুক হচ্ছে মানে মানে মেয়ে বা নারীদের জন্য একটি নির্যাতন। তো যৌতুক নিয়ে আসলে আপনার অবস্থান কিরকম, পক্ষে বিপক্ষে, বা এটিকে আসলে আপনি কি মনে করেন? যৌতুক নিয়ে অবশ্যই বিপক্ষে থাকবো, কারণ আমাদের অনেকের পরিবারই আমরা অনেক বেশি উন্নত, আবার অনেক বেশি নিচু। সবার পক্ষে তো আর যৌতুক দেওয়া সম্ভব হয় না। আর যৌতুক দেওয়া এটা আর কি আইনত ভাবে বিরোধিতা, কারণ আমরা তো সবাই দিতে পারবো না যৌতুক, সবার ফ্যামিলি সমান না। অনেকে খুশি করে কোনো কিছু দেয়, কিন্তু অনেক গরিব মেয়ের বাবা মা তো দিতে পারে না, ওরা তো অনেক কষ্ট হয়। আর যৌতুক দিতে গেলেও ছেলের বাড়ি থেকে আর কি অনেকে অনেক টর্চার করে মেয়েদের কাছে, আরো অনেক কিছু করে। তো এই জন্য এগুলা না দেওয়াই ঠিক, আমার পক্ষে থেকে এগুলা না করাটাই উচিত। ধন্যবাদ তাহরিম, আপনি আসলে খুব চমৎকার করে বলছেন। এবারে আসলে আমি আসতে চাই মিশু বর্মন নন্দিতা, যে আমাদের টক শোতে আসলে আপনাকে স্বাগতম। এর পাশাপাশি আপনি জানেন যে হচ্ছে যেহেতু এটি একটি যৌতুক বিরোধী প্ল্যাটফর্ম, তো যৌতুক নিয়ে আসলে আপনার অবস্থান কি মিশু বর্মন নন্দিতা, যে আপনি যৌতুক নিয়ে আসলে কি ভাবছেন, এটিকে কিভাবে ভাবছেন? সবাইকে নমস্কার, আমি মিশু বর্মা নন্দিতা। যৌতুক নিয়ে আমাদের অবস্থান বলতে আমার বাসা হচ্ছে প্রত্যন্ত গ্রামে। তো আসলে আমার চোখেই দেখা, আসলে আমাদের সাইডে আপনার বিয়ে যৌতুক ছাড়া কল্পনা করা যায় না। মানে 20 থেকে 25 লাখ টাকা হাতে ধরা। সো একজন বাবার পক্ষে, একজন মনে করেন যে যার মনে করেন 2টা কন্যা সন্তান, তার বাবার পক্ষে মনে করেন আমি যদি কমপক্ষে 25 লাখ টাকা ধরি, তাহলে 50 লাখ টাকা তার 2টা মেয়ের জন্য খরচা ধরা লাগবে, তাই না? তো এদিক থেকে তাকে পড়াশোনা করে এত দূর মনে করেন এস্টাবলিশ হওয়ার জন্য বাবা মা অনেক পরিশ্রম করে, কিন্তু তারপরও বিয়ের জন্য আপনার 25 থেকে 50 লাখ টাকা যদি তার কাছে ব্যয় করা লাগে, তাহলে তার বাবার অবস্থানটা কেমন হবে? ঠিক আছে, তো আসলে এটা আমি আমার গেমের সাথে একবারই সহমত। আসলে এটা কখনোই গ্রহণযোগ্য না। এই আর কি, এই ছিল আমাদের যৌতুক নিয়ে। ধন্যবাদ মিশু নন্দিতা, আপনি খুব চমৎকার করে বলছেন যে আসলে যৌতুকের যে পরিসংখ্যানটি আপনি 2টি কন্যার উদাহরণ দিয়ে আসলে বলেছেন। তো এর পাশাপাশি আমি তাহরিমের কাছে আসলে যে বিষয়টি জানতে চেয়েছি, আপনার কাছে আসলে সেটি জানতে চাই। সেটি যে মানে আপনি যে একজন অ্যাথলেট হিসেবে আসলে নিজের কেরিয়ার বা অ্যাথলেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, তো যখন আপনি প্রথম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পান, সেই অনুভূতিটা কেমন ছিল? এবং বিশেষ করে আপনার এই লড়াইয়ের গল্পটা আসলে আমি অনেকটাও জানি। তো সেক্ষেত্রে আপনি যদি এটা বলতেন, একদিকে চান্স পাওয়ার অনুভূতি, সেই সাথে নিজের লড়াই সংগ্রামের যে বিষয়টি।
আল্লাহর কাছে অনেক অনেক আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া যে আমি বিকেএসপিতে চান্স পাইছি। এত ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সুযোগ পাইছি। আসলে আমি কখনো আশাও করি নাই যে বিকেএসপিতে চান্স পাবো। অনেক বেশি এক্সাইটেড ছিলাম না, আবার ছিলামও, কারণ অনেক স্বপ্ন দেখছি বিকেএসপিতে নিয়ে, যে বিকেএসপিতে গিয়ে পড়াশোনা করবো, এত বড় একটা প্রতিষ্ঠান, ওখানে খেলাধুলা করবো। তো বাসা থেকেও সবাই আমাকে সাপোর্ট করছে, বাসা থেকে সাপোর্ট করা না, আমাকে অনেক বেশি ভাবে সাপোর্ট করছে। আর ওখানে পড়াশোনার জন্য আমার বাবা মা সবারই আর কি অনেক স্বপ্ন ছিল যে ওখানে গিয়ে আমাকে পড়াশোনা করাবে। আর আমি অনেক চেষ্টা করছি, অনেকদিন প্র্যাকটিস করছি, করার পরে হচ্ছিল না। এরপরে আবার অনেক চেষ্টা করার পরে হচ্ছে। এরপর আমার একটা ধন্যবাদ। কোচ আছে জিল্লু স্যার, উনি আমাকে শিখাইছে। শিখানোর পরে ওনার হাত ধরে আমার বিকেএসপিতে যাওয়া। উনি আমাকে শিখাইছে, ওনার শিক্ষণীয় শিখে আমি আজকে এই জায়গায়। আর বিকেএসপিতে গিয়ে আমার কোচ বক্কর স্যার, ওনার কাছ থেকে জুডো আমার প্রথম শেখা। আগে আমি বাইরে ক্রিকেট খেলতাম, কিন্তু বিকেএসপিতে আমার ফার্স্ট জুডো শেখা। উনি আমাকে জুডো শিখাইছে। আমি এতদূর পর্যন্ত যা জুডো শিখছি, ওনার কাছে আমার শিখা। ধন্যবাদ তাহরিম। খুব আসলে বিশেষ করে শিক্ষাগুরুর যে বিষয়টি আপনি তুলে নিয়ে আসছেন, এর পাশাপাশি ক্রিকেটও খেলছেন আপনি বলছেন। তো এবারে আমি জানতে চাই মিশু বর্মন নন্দিতার কাছে যে আসলে মিশু বর্মন নন্দিতা, আপনি যখন প্রথম বিকেএসপি তে চান্স পেলেন সেই অনুভূতিটা কেমন কেমন ছিল আপনার, এবং এই বিকেএসপি তে চান্স পাওয়ার পেছনে আসলে পেছনের গল্পটি, আপনার যে একটি লড়াই সংগ্রামের যে গল্প রয়েছে সেটি। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে রে। দাদা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। তো বাসায় তেমন সাপোর্ট করতো না, কিন্তু আমার খেলাধুলার প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করতো। আমি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা মানে আলাদা একটা অনুভূতি কাজ করতো। সেদিক থেকে প্রত্যেকটা মানে অ্যাথলেটের হচ্ছে আপনার বিকেএসপিতে ভর্তি হওয়ার স্বপ্ন। তো সেই দিক থেকে আমি চান্স পাইছি, এটা ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এবং আমি যখন চান্স পাই তার আগ মুহূর্ত পর্যন্ত আমি অনেক টেনশনের মধ্যে ছিলাম। আমার কোচ বাদল স্যার তিনি অনেক সাপোর্ট করছে আমাকে। আমি বিকেএসপিতে 24 সালে টিআইডি ক্যাম্প করছিলাম। সেই দিক আমার জুডো শেখা আপনার হাতে খড়ি আমার কোচ বাদল স্যারের কাছেই। দেন উনি আমাকে অনেক সাপোর্ট করছে, ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারপরে পরবর্তীতে যখন চান্স পাই, আমি বিকেএসপিতে ভর্তি হওয়ার মানে আমাদের রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত আমি অনেক টেনশনের মধ্যে ছিলাম, কি হবে না হবে, একটা মানে আলাদা একটা অনুভূতি। যাই হোক পরবর্তীতে চান্স পাইছি, অনেক বাসায় অনেক সবাই খুশি হয়েছে, এবং আহ, সবার কাছে আর কি অনেক কৃতজ্ঞ, এই আর কি। আরেকটি বিষয় যেটি আসলে আপনি একটু মানে আমাদের যারা শুনছে তাদের উদ্দেশ্যে বলবেন, সেটি হচ্ছে যে আমরা মানে আমি যেটি আসলে ব্যক্তিগতভাবে জানি সেটি হচ্ছে যে আপনি সাইকেলে করে ঠিক প্রায় 15 থেকে 16 কিলোমিটার সাইকেলে করে আপনি ঠাকুরগাঁও শহরে আসছেন ট্রেনিং নিতে। তো সেই বিষয়টি একটু যদি বলতেন, কারণ আসলে দেখেন আমাদের মতো প্রান্তিক পর্যায়ে গ্রাম থেকে কিন্তু এই ভাবনাটা সহজ না। তো একজন সাহসী মানে এত ছোট বয়সে আসলে এত সাহসী কি সিদ্ধান্ত কিভাবে নিলেন আপনি? আসলে আমাকে প্রথমে যেহেতু বলছি যে বাসায় যেহেতু সাপোর্ট করতো না, তো আমি আমার হচ্ছে বাসায় যখন ছিলাম তখন আমার প্রতিদিনের রুটিনের মধ্যে ছিল যে আমি সকাল 6টায় উঠতাম। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত একটা কোচিং থাকতো। দেন আমার 9টা থেকে স্কুল, 9টা থেকে 4টা পর্যন্ত স্কুল। দেন আবার আবার হচ্ছে একটা প্রাইভেট। দেন বাসায় 6টা, মানে এক কথায় সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমি বাইরে, দেন বাসায়। তো আমার যেহেতু মানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা বললাম যে আলাদা একটা আকর্ষণ, মানে আলাদা একটা অনুভূতি কাজ করতো। সেই দিক থেকে নিজেকে যখন মানে আমার বিকেএসপি সম্বন্ধে আমি ফার্স্ট শুনছিলাম আমার স্কুলে, আমাদের স্কুলে আগে অ্যাসেম্বলি হইতো, সেখানে অ্যাসেম্বলি বলা মানে আমাদের যে প্রিন্সিপাল স্যার হেড টিচার তিনি আমাকে মানে বিকেএসপি সম্বন্ধে সবাইকে বলছিল যে বিকেএসপিতে এরকম এরকম অনেক কিছু বলছে, অনেক ইন্সপায়ার করছিল। দেন আমি জানি না যে এই মানে এই বিষয়টা আমাকে কেন এতটা টানছে। দেন একা একাই আমি আগে ইন্টার স্কুল গেম খেলছিলাম। খেলার পরে আমি স্টেডিয়াম তেমন চিনতাম না, যেমন যেহেতু আমি গ্রাম গ্রাম সাইডে, আমি শহরের সাইডে যেহেতু স্টেডিয়াম, ওই জন্য যাওয়া আসা তেমন হইতো না। দেন ওইখানে সাইকেলে করে আমি প্রায় আমাদের বাসা থেকে আপনার স্টেডিয়াম
আটকে গেছে। দর্শক তো হচ্ছে প্রথমত নন্দিত এরকম আস্তে আস্তে অনেক আহ ভালোভাবে কাজ করা শুরু করছে। দেন যখন সুযোগটা পাইছি বাসায় প্রথমে সুযোগটা মানে কি বলবো, সাপোর্ট যেহেতু করে না, কিন্তু পরবর্তীতে আমার প্যারেন্টস বাবা মা সবাই বুঝতে পারছে আসলে আমি খারাপ কিছু করতেছি না, দেন সাপোর্ট করছে, এই আর কি। ধন্যবাদ মিশু বর্মন, নন্দিতা। আপনি আসলে মানে আমি যেটি আসলে দর্শকদের উদ্দেশ্যে শোনাতে চেয়েছিলাম যে আপনি সেটা খুব চমৎকারভাবে বলছেন যে আপনার যে লড়াই সংগ্রাম, বিশেষ করে আমরা যেটি দেখে থাকি আসলে মানে আমাদের মেয়েরা সাহসী সিদ্ধান্ত নিতে ভয় পায়, কিন্তু সেই জায়গা থেকে আপনি সাইকেলে করে ঠাকুরগাঁ আসতেন একা, এতটা এরিয়া কেউ ছিল না, এবং অনেককে আমরা দেখি যে তাদের ভাই শহরের দিকে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনি একাই এই কাজটি করেছেন এবং সেখান থেকে বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েছেন। অবশ্যই সেটি আপনার যেমন যেমন গর্বের, সেই সাথে আমাদের যারা মানুষজন রয়েছে তাদেরও গর্বের। তো আমি আসলে তাহরিম, আপনার কাছে জানতে চাবো সেটি হচ্ছে যে যে অনেকেই আসলে মানে আমাদের দৃষ্টিতে বা সাধারণ মানুষের দৃষ্টিতে জুডোকে আসলে অনেকে মনে করে যে আসলে মারামারির খেলা, বা একজন ছেলের কাছে বা একজন মেয়ে, মানে আমরা আসলে যেটি দেখে থাকি। তো সেই বিষয়টিকে আসলে আপনারা কেমন উপভোগ করেন আর কি, বা আপনি কেমন উপভোগ করেন এটি? জুডো একটা মার্শাল আর্ট। ওখানে মারামারি বলতে সবার হয়তো দেখে মনে হবে মারামারি, কিন্তু আমরা যারা বুঝি আমাদের কাছে তেমন কোনো কিছু মনে হয় না, কারণ আমরা যারা শিখি প্রতিনিয়ত, শিখার কারণে আমাদের শরীরেও এই জিনিসটা চলে আসছে যে আমরা শিখছি, এই জন্য আমরা পারফরমেন্সটা ওইরকম করতে পারি। আর দেখেই তো মনে হয় মারামারি, কিন্তু মারামারি না, আমরা টেকনিকের মাধ্যমেই খেলি। আর জুডো অনেক একটা ভালো গেম, সেলফ ডিফেন্সের জন্য অনেক একটা ভালো। আর আমি সেলফ ডিফেন্সের জন্য জুডো শিখি না, আমি আমার প্যাশন হিসেবে জুডোটা বেছে নিয়েছি, কারণ আমার স্বপ্ন অনেক জুডো নিয়ে, আমার ফ্যামিলির অনেক স্বপ্ন জুডো নিয়ে, যে ইনশাল্লাহ আমি একদিন অলিম্পিক খেলবো। অনেক ধন্যবাদ। এর পাশাপাশি বিশেষ করে আপনি নির্বাচিত হওয়ার পরে আসলে মানে আপনার বন্ধু বান্ধব বা প্রতিবেশীরা আসলে আপনাকে কিভাবে আসলে স্বাগত মানে করছিল আর কি, বা স্বাগত জানাইছিল? কারণ এটি তো একটি সবাই অনেক বড় অ্যাচিভমেন্ট। জি, সবাই প্রথমে বুঝতে পারে নাই যে আমি জুডো খেলতেছি, কারণ সবাই তো আর জানে না যে জুডোটা আসলে কি। সবাই একটু একটু জানে বিকেএসপি সম্পর্কে, কিন্তু এতটাও জানে না যে জুডো সম্পর্কে, জুডোটা আসলে কি। পরে আমি যখন আমার ফ্রেন্ড, এরপর আমার পাড়া প্রতিবেশী, আমার কাজিনদের ভালো করে গুছিয়ে বলছি যে জুডো এটা একটা মার্শাল আর্ট গেম, তখন আস্তে আস্তে বুঝছে। এখন প্রায় সবাই জানে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই জানে, আমার কাজিনরা সবাই জানে, সবাই বেশিরভাগ জানে যে হচ্ছে জুডোটা আসলে কি। এতটাও খারাপ না। আর ছেলেরা মারামারি বা ছেলেদের সাথে এগুলা, কারণ এখনকার দিনে ছেলে মেয়ে সবাই, এখন আমরা সবই একই মানি, এই জন্য ছেলেরাও যা করে আমরাও তাই করি। ছেলেদের মধ্যে আর কি ভেদাভেদটা এখন আর চলে না, এই জন্য আমরাও করি না, এই জন্য ছেলেরাও যেটা করে আমরাও সেটাই করি, এই জন্য এটি জুডোটা হচ্ছে আমরাও করি। অবশ্যই, কারণ আমি বলি যে আমার আমি তো জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার ক্যাম্পাসেও আসলে এই জুডোর ট্রেনিং নেওয়ার জন্য মানে আমার যে রুমমেট রয়েছে তিনি প্রতিদিন সকালে ট্রেনিং নিতে যান। তো এটার তো আসলে ভেদাভেদ নেই, কিন্তু মানে আমি এই তথ্যটা আসলে আমাদের মানুষজনদের আমার কাছে আপনাদের মাধ্যমে আসলে পৌঁছানোর চেষ্টা করছিলাম যে এটি আসলে একটি খুব স্বাভাবিক বিষয়। এর পাশাপাশি আমি আসলে আপনার কাছে যেটি জানতে চাই যে যেহেতু মানে বিকেএসপির মতো একটি প্রতিষ্ঠান, সেটি হচ্ছে বাংলাদেশের, জানেন যে বাংলাদেশের সব থেকে বেশি সম্মানজনক যে অ্যাথলেট রয়েছে সেই অ্যাথলেট তৈরির প্রতিষ্ঠান, সেটি সেটি ক্রিকেট হোক, সেটি ফুটবল হোক, সেটি জুডো হোক, বা অন্যান্য যে সেক্টর গুলো রয়েছে। তো এই প্রতিষ্ঠানে আসলে আপনাদের আসলে দৈনন্দিন জীবন বা ট্রেনিং গুলো আসলে কেমন হয়? এর পাশাপাশি মানে কারণ আমরা অনেক সময় দেখছি যে খাদ্য মানে যে অ্যাথলেটদের আসলে নিয়মতান্ত্রিক জীবন মানতে হয়, এবং কি সুষম খাদ্যের যে বিষয়গুলি থাকে, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আমাদের বলতেন। এখানে অনেক ডিসিপ্লিন সহকারে সবকিছু হয়। একটা ক্যাডেট কলেজ আমাদের বিকেএসপি, এখানে আমরা প্রতিনিয়তই প্রশিক্ষণ নিই, সকালে বিকালে। একদিন সকালে হয় আর একদিন মানে প্রতিনিয়ত বিকালে হয়, শুধু শুক্রবার ছাড়া ছুটির দিন। এমনিতে প্রতিনিয়ত শনি আর কি একদিন পরপর সকালে মাঠ থাকে, আমাদের প্র্যাকটিস থাকে, আর বিকালে প্রতিনিয়তই থাকে। আর কলেজটা আমাদের প্রতিদিনই হয়। এরপরে এছাড়াও আমরা হচ্ছে মঙ্গলবারে একদিন অনেক বড় একটা অ্যাসেম্বলি থাকে ফুল বিকেএসপি সকালে, ওখানে সবাই আমরা একসাথে হই।
আর প্র্যাকটিস সেশন আমাদের অনেক ভালো থাকে, আমাদের অনেক আর কি ভালো। আর পড়াশোনার ব্যাপারে বিএসপিতে অনেক ভালোই পড়াশোনা করায়, আমরা অনেক সহজে বুঝতে পারি, ওখানে অনেক সুন্দর করে বুঝায়। আর প্রতিনিয়ত তো পড়াশোনা হয়, কলেজ টাইমে কলেজ হয়, প্র্যাকটিস হয়। আর খাবারের দিক দিয়ে ভালোই আছে, সুষম খাবার আর কি, সবকিছু হেলদি দেয়। একটা অ্যাথলেটের জন্য এগুলা খাবারই প্রয়োজন, সবকিছু হ্যাঁ, একদম এটি ফিট। আসলে অবশ্যই ফিট, কারণ মানে অ্যাথলেট আসলে বেশিরভাগই নির্ভর করে কতটুকু ফিট আছে তার উপর। তো মিশু বর্মন নন্দিতা, আসলে আপনি আপনার এই যে বিকেএসপির জীবনটা আসলে কত চমৎকার ভাবে উপভোগ করছেন, একটু যদি আমাদের যারা শুনছে তাদের উদ্দেশ্যে বলতেন। কারণ এটি আমি মনে করি যে এটি মানে আমরা যদি এটি সুযোগ পেতাম, মানে এটি আমাদের কাছে একটি স্বপ্নের মতো। কারণ আমরা দেখতাম যে অনেকে ক্রিকেটার হয়, টিভিতে দেখা যায়, আমরা যখন ছোট ছিলাম মনে মনে ভাবতাম যে এখানে যদি আমরাও পড়তাম। তো এইখানকার যে বিষয়গুলি সেগুলো একটু তুলে ধরেন। মিশু বর্মন নন্দিতা, আপনি কি শুনতে পাচ্ছেন? দাদা একটু প্রশ্ন রিপিট করলে ভালো হতো। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে যে বিকেএসপি যে ট্রেনিং সেশন, এর পাশাপাশি যে এই বিকেএসপি যে মানে আপনি স্কুলে আপনার একটা আনন্দময় জীবন গেছে, তো এর পাশাপাশি বিকেএসপি এই জীবনটাকে আসলে আপনি কিভাবে উপভোগ করছেন, সেই সাথে মানে এটি আসলে কতটি আনন্দদায়ক আপনার জীবনে, সেটি একটু যদি তুলে ধরতেন। দাদা আসলে বাইরে বাসায় যখন ছিলাম আমি তখন আসলে লাইফটা কেমন ছিল, ইনডিসিপ্লিন এক কথায়। খাওয়া দাওয়া, ঘুম, কখন আসবো কখন যাব, কোনো টাইমিং এর কোনো মিল নাই। কিন্তু বিকেএসপিতে আসলে কি দেখা যায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আপনার ঘুমানো যাওয়ার মানে রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত এ টু জেড সবকিছু ডিসিপ্লিনের মধ্যে। আর ওইখানে যা আমরা করি, মনে করেন যে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়া বা খাওয়া দাওয়া, এ টু জেড যা করি তা আমাদের ফিউচারের জন্য ভালো। ঠিক আছে, কিন্তু আসলে বাসায় কি দেখা যায় যে খাওয়া দাওয়া যে মনে করেন যে আমরা যেহেতু অনেকে কিন্তু ওখানে আহ মধ্যবিত্ত পরিবার থেকে বিলংস করছি, তাই না? তো এখানে খাওয়া দাওয়ার যেমন একটা আহ খাওয়া দাওয়ার দিক থেকে যেমন একটা রুটিন বা মেনু থাকে, বাসায় কিন্তু এটা মেনটেন করা হয় না। মানে মনে করেন যে সকালে ঘুম থেকে উঠলাম, মাঠে গেলাম সবাই একসাথে, তারপর মাঠ শেষে একসাথে আসলাম, সিনিয়র জুনিয়র মেনটেন, প্লাস হচ্ছে আপনার আহ স্কুলে যাওয়া, ক্লাস করা, টিচারদের সাথে বা কোচদের সাথে কথা বলা, ই টু জেড যা সবকিছু ডিসিপ্লিন। সো সো এই দিক থেকে বাসায় যেহেতু আমি একটা ইনডিসিপ্লিন লাইফ অতিবাহিত করতেছিলাম, সো তাই এই দিক থেকে আপনার বিকেএসপি অত্যন্ত ভালো, অত্যন্ত কি বলবো, মানে অন্যান্য দিক থেকে একবারে অনন্য। ধন্যবাদ মিশু বর্মন। আমি আরেকটি বিষয় হচ্ছে যে আমি আমার একটু খালি একটা আলোচনা করি যে এটি তাহরিম, মিশু বর্মন, আপনাদের দুজনে একটু শুনবেন। সেটি হচ্ছে যে আমি যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে যাই, আমি প্রথম বিশ্ববিদ্যালয় ছিলাম আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। তো সেখানে আসলে আমি একটা মানে হল লাইফের যে অভিজ্ঞতা বলি, সেখানে প্রথমেই আসলে সারা বাংলাদেশের বিভিন্ন মানুষের সাথে মিশতে হয়, যেটি অনেকটা আনন্দদায়ক, এবং এবং মাঝে মাঝে কি বন্ধুদের সাথে আমাদের দল বেঁধেও ঘুরতে হতো, বা সেটি আমরা খুব আনন্দের সাথে করতাম। এই যে আপনারা যদি ঠাকুরগাঁয়ে থাকতেন বা আপনাদের নিজেদের জেলায় থাকতেন, তখন কিন্তু শুধুমাত্র নিজের জেলার মানুষের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ থাকতো। কিন্তু এখন ঢাকার মতো একটি প্রতিষ্ঠানে আপনারা পড়ছেন দেখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের তরুণ শিক্ষার্থীদের সাথে পরিচিত হচ্ছেন। এই বিষয়টিকে আসলে মানে আপনারা কিভাবে উপভোগ করছেন, সেটি প্রথমে জানতে চাই আমি তাহরিমের কাছে। সবার আগে বলতে গেলে ওখানে আমরা সবাই একসাথে থাকি, মেয়েরা কলেজে ছেলেদের সাথে দেখা হয় ঠিক, মাঠে দেখা হয়, কিন্তু হাউসে আমরা সবাই মেয়েদের সাথে থাকি। অন্যান্য জেলার আগে কখনো চাকমা আর কি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কারোর সাথে আমার দেখা হয়েছিল না। এখানে বিকেএসপিতে যখন গেছিলাম তখনই দেখা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাথে, তখনই পরিচিত তাদের সাথে। অনেকে আগে অনেক জেলা থেকে আসে, তাদের অনেক ভাষা শিখছি, তারা কিভাবে তাদের জীবন অতিবাহিত করে সেগুলা শিখছি ওদের কাছ থেকে আর কি। এটা দ্বারা বাইরের মানুষের কাছ থেকে কিভাবে মিশবো বা কোথায় কিভাবে মিশতে হয় এগুলো ওদের কাছ থেকে শিখছি। আর একটু আগে আপনি যে খাবারের কথা বললেন, একটু মিস্টেক হয়ে গেল। বিকেএসপিতে সবকিছু রুলস অনুযায়ী হয়, ওখানে কোনো কেউ গরিব বা কেউ বড় লোক এটা কোনো ম্যাটার করে না।
একটা গরিবও একটা বড়লোকও যে পরিমাণে খাবার পায়, একটা গরিবও সে পরিমাণে খাবার পায়। ওখানে কোন একটা ধনী পরিবারের মেয়ে যেরকম বেনিফিট পায় কোথাও গিয়ে একটা হাঁটা চলা বা কোথাও ঘুরতে যাওয়া বা কোন একটা খাবার বিষয়ে, একটা গরিব ঘরের মেয়েটাও তাই পায়। একজন এখানে কোনো কিছু নিয়ে কোনো ভেদাভেদ করা হয় না। ওখানে সবকিছু সমান থাকে আর অনেক ডিসিপ্লিন অনুযায়ী থাকে, যেটা আমরা বাইরে থাকলে অবশ্যই বা বাসায় থাকলে পারতাম না। ওখানে অনেক আর কি বাসায় এসে ফোন টোন চালায়, এগুলো দিয়ে টাইম পাস হয়ে যায়। আর ওখানে সবকিছু নিয়ম অনুযায়ী, কলেজ টাইম কলেজ, প্র্যাকটিস টাইম প্র্যাকটিস, প্রেপ টাইম প্রেপ, সবকিছু একদম ডিসিপ্লিন অনুযায়ী, সব টাইম অনুযায়ী। আসলে এই ডিসিপ্লিনের যে বিষয়টি সেটি আসলে আমি প্রথম উপভোগ করছিলাম আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে। আসলে সেটি আসলে এমন হয়েছে যে ডিসিপ্লিনের জন্য আসলে আমাদের প্রত্যেকের সাথে পরিচিত হতে হতো, বিভিন্ন মানুষের সাথে, এবং প্রত্যেকের সাথেই মানে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে গল্প করতে হতো, ওদের জেলা সম্বন্ধে জানতে হতো, এবং প্রত্যেকের নাম পরিচয়, বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান সবকিছু মনে রাখতে হতো, যেটি আসলে এখন পর্যন্ত আমার মনে আছে। আমার আমার আমি যে আগের যে বিশ্ববিদ্যালয় ছিলাম, তো এই জন্য এটি মানে আমার কাছে এটিও খুব একটি ভালো লাগার বিষয়। তো মিশুবরণ নন্দিত, আপনার কাছে আমি ঠিক একই বিষয় জানতে চাবো যে আপনি জানেন যে ঠাকুরগাঁওর মতো একটি জেলা থেকে আপনি এখন ঢাকার ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। তো সেখানে বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের বিভিন্ন জাতি বর্ণের মানুষ থাকে। তো সেই বিষয়টি আপনি কিভাবে উপভোগ করছেন? দাদা আসলে উম আহ বাসায় যখন ছিলাম তখন কিন্তু আসলে অন্যান্য জেলার মানুষের সাথে পরিচয় হওয়ার বা সেই সুযোগটা ছিল না। সেটা আপনার সেটা হচ্ছে আমার বিকেএসপিতে যায় আপনার গিয়ে আপনার সুযোগটা হয়েছে। তো আসলে কি আমাদের বাসায় যেমন আমাদের মানে আমার থেকে 10 থেকে 15 বছর বড় সিনিয়র ভাই বা বোনকে আমি কিন্তু তুই তোমারি করে রাখি, ঠিক আছে? তো সেখানে আপনার বিকেএসপিতে সিনিয়র জুনিয়র যে মেনটেন হয়, আপনার এক বেশ সিনিয়রকে আপনি করে বলা লাগে। এই যে একটা ম্যানার্স, ঠিক আছে? এটা পরবর্তী লাইফে আহ পরবর্তী লাইফের জন্য অত্যন্ত মানে ভালো একটা বিষয়। প্লাস হচ্ছে আমি আসলে বাসায় যদি থাকতাম তাহলে এটা কখনোই সে সুযোগটা হইতো না। আর আহ দাদা শোনা যায়? জি, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আসলে আমারও টেকনিক্যাল সমস্যার কারণে আমার ল্যাপটপের ক্যামেরাটা অফ হয়ে গেছে। ঠিক আছে? তো কিন্তু শোনা যায়, মিশু শোনা যায়? জি দাদা শোনা যায়। হ্যাঁ, হ্যাঁ, জি বলেন আপনি। দাদা এই ছিল আর কি আপনার প্রশ্নের এটা এইটুকুই ছিল আমার তরফ থেকে। আর আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ মিশু বর্মন। এর পাশাপাশি আমি তাহরিমের কাছে একটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে যে তো জুডো তো আসলে একটি হচ্ছে অনেকটা টেকনিক এবং হচ্ছে আসলে বুদ্ধির খেলা, যেটি আসলে মানুষকে দেখাতে হয়। তো এই এই খেলাটি আসলে খেলতে গিয়ে মানে কোনো আসলে মজার কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা, বা হ্যাঁ, মজার কারণ অভিজ্ঞতা আছে। কারণ যখন আমি কোনো গেমে জিতি, কোনো জয়লাভ করি, কোনো সিনিয়রের সাথে খেলে ভালো মতন পারফরমেন্স করতে পারি, তখন তো অনেক ভালো লাগে। আর জুডোটা অনেক একটু টাফ, কিন্তু শিখতে পারলে সবকিছুই সহজ। আর জুডোতে অনেক মাথাটা শার্প হইতে হবে, আমাদের ব্রেন গুলো অনেক শার্প হইতে হবে, সবসময় মাইন্ডটা সেট আপ রাখতে হবে যে কখন কি করতে হবে। কারণ জুডোতে 1 সেকেন্ডের জন্য হইলেও আমরা মার খেতে যেতে পারবো, কারণ অনেক বেশি আর কি মাইন্ডটা সেট আপ করতে হবে, শরীরে পাওয়ার লাগবে। টেকনিকের খেলা তো, টেকনিক করলে আর কি ফেলাই দিলেই সবকিছু শেষ। এই জন্য আমাদের সবসময় মাইন্ডটা সেট আপ রাখতে হয়, সুন্দর মতো রাখতে হয়, যার কারণে আমরা ভালো মতন খেলতে পারবো। আর 3 মিনিটের খেলা হয়, 3 মিনিটের মধ্যে যদি ইপ্পন হয়ে যায় তাইলে তো শেষ। আর আমাদের খেলা একবার থ্রো হয়ে গেলে, একদম পুরোপুরি ফিটটা ম্যাটের মধ্যে লেগে গেলে, তাইলে খেলাটা শেষ, পরের বার আমরা কোনো চান্স পাবো না। আচ্ছা, ধন্যবাদ। মিশু বর্মন নদীতে আপনার কোনো মজার অভিজ্ঞতা আসলে আছে কিনা যে এই গেমটি যখন মানে আপনি খেলছেন? দাদা আসলে জুডো আমি জুডো হচ্ছে আমি জুডো সম্বন্ধে একটু বলি। জুডো হচ্ছে জাপানিজ গেম। এটা টেকনিক, পাওয়ার সবই কম্বিনেশনে একটা গেম। তো আমাদের জুডো হচ্ছে 4 মিনিটের একটা গেম। তো এখানে আমাদের ফুল পয়েন্ট মানে হচ্ছে 1 পয়েন্ট মানে হচ্ছে ইপ্পন, হাফ পয়েন্ট মানে হচ্ছে ওয়াজারি, আর হাফেরও হাফ মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে ইয়োকো। আমাদের জুডোতে যেসব ভাষা
বলা হয় সবকিছু জাপানিজ ভাষায়। সো আমরা যখন মেটে প্র্যাকটিস করি সবকিছু আমাদের জাপানিজ ভাষায় বলা হয়। তো আমি যখন টিআইডি ক্যাম্পে আপনাকে আগে বলছি আমি 24 সালে যখন টিআইডি ক্যাম্প করছিলাম, তখন জুডো যখন আমি ফার্স্ট টাইম দেখছিলাম, তখন মনে হয়েছিল আসলে পারবো না বা অনেক ভয় কাজ করছিল। আসলে উপর থেকে মারে, কেমন ব্যথা পায় কিনা একটা ভীতি কাজ করছিল। দেন যখন আস্তে, আস্তে আমি শিখছি একটা মানে আমি যখন অপোনেন্টকে মারতে পারতেছি বা থ্রো মারতে পারতেছি একটা আলাদা অনুভূতি কাজ করতেছে। এটি থেকে আস্তে, আস্তে আরকি জুডোর প্রতি ভালোবাসা কাজ করছে। এই ছিল। আর গত বছর ২৫ সালে আমি একটা গেম খেলছিলাম অনূর্ধ্ব ১৬ সেইখানে দাদা নাইরে ওয়েট করি। আসলে আমার ইন্টারনেট একটু ইয়ে আছে, এই জন্য আসলে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যালো, শোনা মিশু যায়? শোনা যায়? হ্যাঁ, 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 মিশু শোনা যায়। আসলে দাদা নেট প্রবলেমের জন্য যোগাযোগটা বারবার বিচ্ছিন্ন হচ্ছে। সেইজন্য আবার বললাম, আমারও আসলে নেট প্রবলেম হচ্ছিল, যে কথাই শেষ করছেন আপনি, মিশু বলবেন না। মিশু বলবেন নন্দিতা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি দাদা বলেন। আচ্ছা, আপনি কোথায় শেষ করছিলেন আসলে? মানে আমি আসলে ইন্টারনেটের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমারও ইন্টারনেট প্রবলেমের জন্য। আপনি কি অভিজ্ঞতা কি বলছেন? আপনি কি সেই কোশ্চেনটা, মানে আপনি জুডো নিয়ে আসলে বলতেছিলেন যে জুডো গেমটি আসলে কি, সেটি কি শেষ করছেন? জি দাদা নেট নেটওয়ার্কের প্রবলেমের জন্য বিচ্ছিন্ন হইছে। আর আচ্ছা, তাহলে আবার বলেন। আমরা আ জুডো জুডো হচ্ছে জাপানিজ গেম। এটা ডক্টর জিগারু কানো প্রতিষ্ঠা করছে। আর জুডো হচ্ছে ৪ মিনিটের গেম। তো এখানে আমাদের আ পার্টনার মানে এখানে ২ জন ছাড়া এই গেমটা হয় না। পার্টনার ছাড়া এটা হয় না। তো সেই দিক থেকে আপনার পার্টনারের পার্টনারের কাছে মানে কমিউনিকেশন বা পার্টনারের সাথে ভালো বন্ডিং হওয়া লাগে। প্লাস হচ্ছে আমাদের জুডোতে 1 পয়েন্ট মানে হচ্ছে ইপ্পন, হাফ পয়েন্ট মানে হচ্ছে ওয়াজারি, হাফেরও হাফ মানে ৪ ভাগের ১ ভাগ মানে হচ্ছে ইয়োকো। তো আমাদের ৪ মিনিটের যেহেতু গেম সেখানে আমি যদি চাই ২ সেকেন্ডের মধ্যে গেম শেষ করে দিতে পারি। যদি আমি ৪ মিনিটের আগে ইপ্পন করি তাহলে গেম শেষ। আর জুডো আরকি টেকনিক প্লাস হচ্ছে আ পাওয়ার ২ টারই কম্বিনেশনের একটা গেম। ডক্টর জিগারু কানু আ জুজুৎসু নামে একটা গেম ছিল। সেই গেম আগে উনি আরকি ডক্টর জিগারু কানু উনি জন্মগত থেকে আসলে আ প্রতিবন্ধী বা মানে শারীরিক অক্ষমতা ছিল তার। তো তিনি যখন ডক্টরের পরামর্শে যায় তখন থেকে বলা হয়েছিল যে শারীরিক ব্যায়াম করার জন্য। তখন তিনি একটা ক্লাবে ভর্তি হয়েছিল। সেখানে জুজুৎসু নামে একটা গেম ছিল। সেখানে উনি দেখছে যে এই গেমে যারা খেলে তারা বিভিন্ন টেকনিকে বা আ ফাস্ট থাকে, লক থাকে, অনেক টেকনিক থাকে আমাদের জুডোতে। তো জুজুৎসু গেমে এরকমই ছিল কিন্তু সেটা ছিল প্রাণঘাতী। যেকোনো সময় যেকোনো মানুষ মারা চলে যেতে পারত। সো তিনি জুজুৎসু প্লাস নিজের অনেক কৌশল প্রয়োগ করে মানে সমন্বয়ে এই জুডো গেমটা আবিষ্কার করছে। আর এই জুডো হচ্ছে ৪ মিনিটের গেম যেহেতু বলছি আগেই। আর হচ্ছে এখানে আমাদের বিকেএসপিতে ২০০৭ সালে এটা শুরু হইছে।
আর আমার গেম সম্বন্ধে অভিজ্ঞতা বলতে আমি 2025 সালে গত বছর আমি একটা গেম খেলছি বিজয় দিবস, যেটা হচ্ছে অনূর্ধ্ব 16। এই গেমে আমি যখন গেম আমার লাইফে হচ্ছে সেকেন্ড গেম ছিল। এর আগে আমি একটা গেম খেলছি 24 সালেই। আর বিজয় দিবসে এখানে অনূর্ধ্ব 16 ছিল। এখানে আমি প্রথমত আমি যখন নেটে নামি বা খেলার মাঠে নামি তখন আমি অনেক অপোনেন্টকে নিয়ে অনেক আমার মধ্যে একটা ভীতি কাজ করতেছিল। পরবর্তীতে তখন যখন গেমটা শুরু করি আমি আমার সৃষ্টিকর্তার কাছে অনেক আহ, প্রার্থনা করতেছিলাম যেন সবকিছু ভালো হয়। তো আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। দেন এখানে আমি উইন হয়েছিলাম এবং আহ, ধন্যবাদ মিশু বর্মন নন্দিতা। তাহরিম, আমি আপনার কাছে আসতে চাই। আসলে আমাদের ইন্টারনেট প্রবলেমের জন্য কিছুটা আসলে বিভ্রাট হচ্ছে। তো দর্শক, আমরা আপনাদের কাছে আসলে ক্ষমা প্রার্থনা করছি যে আসলে বিভিন্ন কারণে ইন্টারনেট বিভ্রাট আমারও হচ্ছে। তো তাহরিম, আপনার কাছে যেটি জানতে চাই যে আসলে জুডো নিয়ে আসলে আপনি ভবিষ্যতে কি স্বপ্ন দেখছেন, বা যেমন আপনাদের বড় মঞ্চ রয়েছে বিশেষ করে অলিম্পিক এবং এশিয়া গেমস। তো সেখানে আপনি আসলে আপনাকে মানে কিভাবে নিজেকে তুলে ধরতে চান, বা বা আপনার স্বপ্ন নিয়ে আসলে কি? জুডো নিয়ে তো আমার অনেক স্বপ্ন, অনেক বেশি। আমি অনেক এক্সাইটেড যে আমি একজন অ্যাথলেট, এর পাশাপাশি আমি পড়াশোনা করি, আবার এত ভালো একটা পজিশনে পড়াশোনা করি। বক্কর স্যার আমাকে অনেক হেল্প করে, বাঁধন স্যার, হালিমা ম্যাডাম অনেক হেল্প করে আমাদের। আমাকে না, শুধু সবাইকে হেল্প করে, অনেক বেশি কেয়ারিং করে আমাদের, অনেক সুন্দর করে শিখায়। ওনাদের কাছ থেকে আমাদের হাতে খড়ি, বিশেষ করে আমার হাতে খড়ি, কারণ আমি আগে বাইরে কখনো মার্শাল আর্ট করি নাই। মার্শাল আর্ট ওখানে গিয়ে আমার সবকিছু শুরু। তো আল্লাহর রহমতে এখন অনেক কিছুটা পারি, আবার অনেক কিছু পারি না, কারণ জুডো শিখতে তো অনেক কিছু লাগে। আর জুডো নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক বেশি স্বপ্ন, যে একদিন ইনশাল্লাহ অলিম্পিক খেলবো, অলিম্পিকে গোল্ড মেডেল জিতবো, জীবনে কোন একটা কিছু করব, এশিয়ান গেমস খেলবো, এশিয়ান গেমসে গোল্ড নিব, অনেক একটা ভালো একটা কোনো কিছু নিয়ে জব করব। অনেক বেশি এক্সাইটেড আর অনেক বেশি ভালো, মানে অনেক কিছু নিয়ে আমি বেশি একটু এক্সাইটেড, কারণ আমার ফিউচারটা অনেক বেশি সুন্দর হবে, মানুষ আমাকে চিনবে। আমাদের জুডোতে এখনো কোনো ভালো একটা রেজাল্ট না, এটা ঠিক। কিন্তু আমার গেমের দুষ্টু আপু, উনি উনি অনেক ভালো খেলে ওনার ওয়েটে, উনি অনেক বাইরে, অনেক ওনার অনেক রেজাল্ট। এরপরে আরো অনেকে আছে, আমি হয়তোবা চিনি না, আবার হয়তোবা চিনি, কারণ আমি একেবারে জুডোতে নতুন। যা জানি অনেকের রেজাল্ট আছে, কিন্তু এতটাও বেশি রেজাল্ট নাই। আর আমাদের বাংলাদেশ থেকে কেউ জুডোতে এখনো বাইরের দেশে বা ভালো অনেক বড় গেমে, যেমন অলিম্পিক, সাউথ এশিয়ান, এশিয়ানে, এগুলোতে এখনো কোনো রেজাল্ট হয় নাই। তো ইনশাল্লাহ আমার চেষ্টা আছে যে, আমার স্বপ্ন যে আমি একদিন ইনশাল্লাহ অলিম্পিক খেলবো, বাংলাদেশের হয়ে লড়বো। বাংলাদেশের পতাকাটা অবশ্যই জুডোতে আমি অলিম্পিকের ময়দানে নিয়ে যাব। এগুলো অনেক স্বপ্ন। অবশ্যই আমরাও আসলে চাই যে বাংলাদেশের নাম বহির্বিশ্বে উজ্জ্বল হোক। সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে আসবে, এবং আমরা আশা করি যে এই আশা আপনার পূরণ হবে। তো মিষ্টি বর্মন নন্দিতা, আপনার কাছে আমরা জানতে চাই সেটি যে জুডো মানে নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ স্বপ্ন বা লক্ষ্য কি? নিজেকে আসলে কোন বড় মঞ্চে, যেমন অলিম্পিক, এশিয়ান গেমসে দেখতে চান? যারা আসলে আমাদের এটা দুঃখের বিষয় হচ্ছে আমরা বাঙালি জাতি হিসেবে এখন পর্যন্ত অনেকেই আপনার অলিম্পিকে কোয়ালিফাই করছে কিন্তু আসলে কোনো গোল্ড বয়ে নিয়ে আসতে পারেনি দেশের জন্য। তো সেই দিক থেকে আমি চাই যে বাংলাদেশকে অলিম্পিক্স গেমের মতো একটা বড় মঞ্চে রিপ্রেজেন্ট করতে এবং গোল্ড জয় করতে, অর্জন করতে এবং দেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে আসতে। আর আমি দেখ আমি দেখছি যে আসলে আমাদের অন্যান্য পেশায় ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার্স যে কোনো ভালো পর্যায়ে যাক না কেন, দেশের জন্য মনে করেন বাইরের দেশে জাতীয় সঙ্গীতটা, আমাদের জাতীয় সঙ্গীত বা পতাকা উত্তোলন কিন্তু কখনোই হয় না। একমাত্র আমাদের অ্যাথলেট হিসেবে আমরা বাইরের দেশে যখন যাব বা যদি আমরা উইন হই সেখানে আমাদের দেশের পতাকাটা সে- আর এই ছিল আমার জুডো নিয়ে পরিকল্পনা আর কি। আচ্ছা। আর দাদা আমি এ আমি
জি, নন্দিতা আপনি কিছু বলছেন? জি দাদা, আর আমি চাই আহ, আমার এলাকার অনেকেই জুডো সম্বন্ধে অবগত না। তো আমি চাই তারা জানুক এ বিষয়ে, প্লাস হচ্ছে তারা এটা খেলুক, জানুক, এবং সবার মধ্যে যেন সেই আগ্রহটা থাকে জুডো খেলার প্রতি আর কি। ভালোবাসাটা যেন সবার প্রতি, যেমন ক্রিকেট ফুটবলের মতো গেমেও যেমন সবার ইন্টারেস্ট আছে বা ভালোবাসা আছে। সবাই মেসি, রোনাল্ডো, মানে অনেকে এদের নিয়ে মাতামাতি করে। আমি চাই সবাই জুডোর প্রতি একটা ইন্টারেস্টেড হোক, প্লাস হচ্ছে জুডোকে ভালোবাসুক, জুডো শিখুক, জুডো নিয়ে পরিকল্পনা করুক আর কি। ধন্যবাদ মিশু বর্মন, খুব চমৎকার করে বলছেন। কারণ কি, যে যেটি আসলে রিপ্রেজেন্ট করার বিষয়, আমি যদি বলি যে আসলে পৃথিবীতে কোনো অ্যাথলেট বা কোনো গেমসে আসলে ছোট বড় না, সেটি হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে কম বেশি হতে পারে, মানে সেটা আপেক্ষিক আসলে। কখনো কোনো দেশে ক্রিকেট জনপ্রিয়, কোনো দেশে ফুটবল, কোনো দেশে জুডো, এমন আসলে প্রেক্ষাপট। আবার যেমন ধরেন, আমি যদি যুক্তরাষ্ট্রের একজন অ্যাথলেটের কথা বলি, ফিলিপস, যিনি আসলে তিনি তার অ্যাথলেট জীবনে মানে তিনি একজন সুইমার, তিনি অনেকগুলো আসলে পুরস্কার জিতেছেন। তো সেই জন্য কোনোটি কম বা বেশি নয়। এবং আমি আমি পত্রিকায় উনার বিষয়ে পড়ছিলাম যে একটা বিশাল বড় একটা কলাম লেখা হয়েছিল। তো সেটি হচ্ছে বিষয়। আর আরেকটি বিষয় আসলে আমি জানতে চাবো যে আসলে আমাদের মানে ব্যক্তিগতভাবে মানে আমরা যেখানেই যাই না কেন, যেগুলাতে আসলে প্রতিযোগিতার মাধ্যমে টিকতে হয় বা যেগুলাতে আসলে অনেক পার্টিসিপেন্ট থাকে, সেখান থেকে মানে নির্বাচিত হতে হয়। তো এইগুলার ক্ষেত্রে আসলে দেখা যায় যে মানে আমি যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম পড়ি, তো আমাদের শিক্ষকরা এটি বলতেন যে কেউ হয়তো ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল বা কারো হয়তো ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, না আসতে পেরে সর্বশেষ পর্যন্ত এখানে আসছে। তো এক্ষেত্রে আপনাদের এমন কোনো মানে বিষয় আছে কিনা, যে ধরেন আপনারা চেয়েছিলেন ফুটবলার হতে বা ক্রিকেটার হতে বা অন্য কোনো মানে খেলায় ইচ্ছার পরবর্তীতে আপনারা জুডোতে নির্বাচিত হয়েছেন, এমন কিছু আছে কিনা আবার? আমার প্রশ্নটা কি বুঝতে পারছেন? ভাই আরেকবার বলবেন, বুঝি নাই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে মানে আমাদের ইচ্ছা থাকে মানে প্রতিযোগিতামূলক যে যেগুলা হয়, মানে প্রতিযোগিতা যেগুলাতে হয়, সেগুলো হচ্ছে এমন হয়, হয়তো আমার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, হ্যাঁ, কিন্তু আমি ক্রিকেটার ট্রায়াল দেওয়ার পাশাপাশি আমি আসলে জুডোতে ট্রায়াল দিয়েছি, এমন হয়, তখন আমি হয়তো জুডোতে নির্বাচিত হয়েছি। তো এমন কোনো কিছু ইচ্ছা ছিল কিনা যেটি আসলে মানে আপনি চেয়েছিলেন হয়তো ক্রিকেটার অ্যাথলেট হতে বা ফুটবলার অ্যাথলেট হতে, এমন? বেসিক্যালি ছোটবেলা থেকে তো আমরা সবাই স্বপ্ন দেখি যে একদিন মেসির মতো প্লেয়ার হব, একদিন নিগার সুলতানের মতন প্লেয়ার হব। সবাই তো আর কি অনেক অনেক স্বপ্ন দেখে না, কিন্তু বাস্তবে তো ওইরকম সবার পক্ষে সম্ভব হয় না, আবার সবার পক্ষে আবার সম্ভব হয়ে যায়, কারণ সবাই অনেকে চেষ্টা করে। আর আমার এখানে আমাদের আর কি জেলায় মার্শাল আর্ট এতটাও জনপ্রিয়তা ছিল না, এতটা কেউ না চিনলেই মানে বলা যায় কেউ চিনে না তেমন। কিন্তু এখানে আমাদের দু একটা একাডেমি আছে যেখানে হচ্ছে কারাতে প্র্যাকটিস হয়, জুডো হয় না। তো একদিন বক্কর স্যারের সাথে আমার দেখা হয়েছিল, উনি আমাকে বলছিল জুডো শেখার জন্য আর কি, যখন আমি প্রথম বিকেএসপি তে ট্রায়াল দিতে যাই। তো তখন আমিও বেশি জানতাম না যে হচ্ছে জুডোটা আসলে কি। তখন উনি আমাকে বলছিল, উনি একটু আমাকে বুঝাই দিছিল যে জুডোটা আসলে কি। পরে গিয়ে আমার একটু ইন্টারেস্ট হইলো, পরে আমিও ফোনে দেখছি জুডো কি। পরে এতটা ইন্টারেস্ট হয় না, আবার প্রথমে ভয় লাগছিল যে না, জুডোতে মারামারি হয়, কেমন, অনেক আঘাত পাবো, বাসা থেকেও তেমন দিতে চাচ্ছিল না। পরে আমি বললাম যে মা আমি যাই দেখি কি হয়। আর মার্শাল আর্ট তো অনেক একটা ভালো, সেলফ ডিফেন্স এর জন্য ভালো। পরে বাসা থেকে আমাকে অনেক সাপোর্ট করছে। পরে আমি ট্রায়াল দিছি, আল্লাহ রহমতে টিকছি বিএসপি তে, এখন এই জায়গায়। আর সবাই অনেকেই অনেক স্বপ্ন আমি দেখে, কিন্তু অনেকে যায় আবার অনেকে যায় না, আবার অনেকে জুডো নিয়ে স্বপ্ন দেখে, কারণ জুডোতে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ওদেরকে নিয়ে দেখে। অনেকে আমাদের নওগাঁ জেলাতে হয়তো হয় না, কিন্তু বাইরের জেলাতে অনেকে চিনে, আবার ওদের কোনো কাজিন বা কেউ বড় বা ওদের ওখানে কোনো একাডেমি আছে, এগুলা দেখে দেখেই হয়তো ফেভারিট অনেকের হইছে। আমার এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমি এটা না এটাতে যাব। আচ্ছা, তো মিশু বর্মন, আপনার কি এমন কোনো চিন্তা ভাবনা ছিল নাকি যে আপনি আসলে এই অ্যাথলেট হতে চান, পরবর্তীতে আসলে জুডোতে নির্বাচিত হয়েছেন? আসলে আমি আগে তেমন খেলাধুলা করতাম না। ইন্টার স্কুল যা গেম হইতো, স্কুলের মধ্যে যা হইতো তার মধ্যে কম্পিটিশন করতাম, অংশগ্রহণ করতাম, এই আর কি। তখন কোনো একটা প্লেস হইতো, কিন্তু ইচ্ছা ছিল খেলা, মানে ভালো একটা খেলোয়াড় হওয়া। সেই দিক থেকে ফুটবলার হব বা ক্রিকেটার হব এমন ছিল না। আমার আসলে জুডোর প্রতি ইন্টারেস্টটা সেদিক থেকে বাড়ছে যেদিন আমি এই জিনিসটা অনেক ভাবে উপলব্ধি করছি যে
গ্রামের মনে করেন কোনো মেয়ে যদি কোচিং এ বা স্কুলে যায়, সেদিক থেকে কোনো ছেলে, একদল ছেলে যদি তাকে টিস মেরে বা উত্ত্যক্ত করে আজে-বাজে কোনো যদি কথা বলে, মেয়েটা মাথা নিচু করে চলে যায়। তাকে বলার মতো আ মানে ছেলেদের বিরুদ্ধে কোনো বলা বা সেদিক থেকে নিজেকে মানে যা বলতেছে বলুক। মানে খারাপ লাগলেও কোনো কিছু বলে না বা অনেক উত্ত্যক্ত করে কথা বলে। মেয়েগুলো কিছু বলতে পারে না। আমি কখনো এটা সাপোর্ট করি নাই। আম আ আমিও অনেক দূরে আমার বাসা থেকে আমার প্রায় ৩.৫ কিলো দূরে আমার স্কুল, কোচিং। তো আমাকেও এরকম অনেক পরিস্থিতির শিকার হইতে হইছিল প্রথমত। আমি কখনো এটা মেনে নেই নাই। মুখ দিয়ে হয়তোবা অনেক কিছু গালিগালাজ করতাম। কিন্তু পরবর্তীতে আসলে ভাবলাম যে আমি যখন সাইকেলে করে আপনার আ স্টেডিয়ামে গেছিলাম ট্রায়াল দেওয়ার জন্য। আমি কিন্তু সেদিন জানতাম না আসলে কোন গেমে ট্রায়াল দিব। তো সেদিন আমার হচ্ছে কোচ বাদন স্যার, তিনি জুডোতে ট্রায়াল দিতে বলছিল। দেন জুডো আসলে আমি তেমন জানতাম না। বাসায় এসে দেখি আসলে জুডো সার্চ দিয়ে দেখি ফোনে জুডো আসলে কি। মারামারি যেহেতু দেখতেছি যে আসলে ডিফেন্সের জন্য এটা ভালো একটা গেম। আর আমাদের মেয়েদের জন্য বর্তমান প্রত্যন্ত গ্রামে যারা, বর্তমান দেশের অবস্থা পরিস্থিতি অনেক খারাপ। সেদিক থেকে আমাদের জুডো যেহেতু একটা ডিফেন্সিং গেম, রাস্তাঘাটে যেকোনো জায়গায় নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য মানে সর্বোৎকৃষ্ট একটা গেম হচ্ছে জুডো। এই দিক থেকে আমার জুডোর প্রতি আরো বেশি জুডোকে নিয়ে আমি বেশি পরিকল্পনা করি এবং বেশি আ এই আরকি। ধন্যবাদ মিশু, খুব চমৎকার করে বলছেন আসলে যেটি আসলে মানে আমাদের জন্য আসলে দুঃখজনক, বিশেষ করে সমাজের যে বাস্তবতা, মানে এটি মানে আপনার আসলে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভেবে আসলে জুডোর মতো সংগ্রামে আসলে লড়াই করতে হচ্ছে। এটি একটি আসলে আমাদের সামষ্টিক ব্যর্থতা আমরা মনে করি। আমরা মনে করি যে আসলে আমরা আমাদের ধীরে, ধীরে আমাদের সমাজের এই যে দুরবস্থাটি আসলে সেটি পরিবর্তন হবে এবং আমাদের নারীরা যেকোনো জায়গায় আসলে সেফ ফিল করবে। আ আমি একটি বিষয়ে জানতে চাই যে আসলে দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলে রাখি যে আমি আমি যখন আসলে আমার বাসাও হচ্ছে বিশ্ব বর্মন নন্দিতার কাছাকাছি, আমরা দেখতাম যে তিনি আসলে ট্রেনিং এবং তিনি একজন প্রতিবাদী নারী। বিশেষ করে এত ছোট বয়সে এত প্রতিবাদী নারী, তিনি আসলে মানে একদল ছেলেকে পর্যন্ত আসলে মারতে যান যারা টিচ করে। ঠিক আছে? তো আমরা চাই যে আসলে আমাদের গ্রামে, গ্রামে মানে এই যারা এই টিচিং করে তাদের বিরুদ্ধে আমাদের নারীরা শক্তিশালী হোক। মানে আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে বা আমাদের যে শিক্ষার্থীদের যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা আসলে যারা প্রতিবাদী হবে আমরা তাদের পাশে দাঁড়াবো। যাতে আমরা একটি হেনস্থামুক্ত, নারী হেনস্থামুক্ত আসলে সমাজ প্রতিষ্ঠা করতে পারি। তো এর পাশাপাশি আরেকটি আ আ বিশ্বকর্মা নন্দিতা, আপনার কাছে জানতে চাই যে হচ্ছে আমি প্রায় দেখি যে আসলে আপনি যখন বিকেএসপি থেকে ছুটি পান, যে সেই ছুটিতে অনেকে আসলে ঘুরতে যায়, এদিকে যায়, ওদিকে যায়। কিন্তু আমি আপনাকে দেখেছি যে আসলে ঝলঝলির যেই হাই স্কুলটি রয়েছে সেখানে আসলে আপনি মানে আমাদের এলাকার যারা নারী রয়েছে বা তরুণ রয়েছে আসলে আপনি তাদের ট্রেনিং দেন। তো এটি আসলে মানে মানে এই ট্রেনিং এর মাধ্যমে আসলে আপনি কি চান বা আপনার কোনো বৃহৎ কোনো লক্ষ্য রয়েছে কিনা? যেটি আসলে একাডেমি গুলো করে থাকে তাদের বিভিন্ন জায়গায়। আসলে আমি ১ম এই বলছিলাম যে আমি বাসা থেকে বা সেরকম ভাবে কাউকে সাপোর্ট পাই নাই আমার খেলাধুলার ক্যারিয়ারের। তো সেই দিক থেকে আমি যখন বাসায় আসি তখন ফোন ঘন্টার পর ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা চলে গেলেও আসলে বোঝা যায় না যে আসলে কতক্ষণ ধরে আমি ফোনের মধ্যে আছি, তাই না? তো সেই দিক থেকে আমি যখন বাসায় আসি, আমি চাই যে আমার ছোট ভাই-বোন যারা এলাকায় খেলাধুলার প্রতি আগ্রহী, সেই সাপোর্টটা পায় না। বাবা-মা সাপোর্ট দেয় না বা কোনো না কোনো প্রতিবন্ধকতা থাকেই। তো আমি চাই যে আমি যতটুকু সময় পাই মাঠে মাঠে থাকি প্লাস হচ্ছে আমার দ্বারাও যদি কেউ আমার নিজেকে খেলাধুলার মানে পড়ালেখার বাদে যদি খেলাধুলা ক্যারিয়ারে কেউ ভালো করে সেটা তো আমাদের জন্যই ভালো, তাই না? এই আমার হ্যাঁ। দ্বারা কেউ যদি আমার গাইডলাইন দ্বারা কেউ যদি পায় চান্স বা ভালো কোনো সুযোগ পায় প্লাস হচ্ছে আ তাদের যেহেতু গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই। আর আমারও মাঠে থাকলে প্র্যাকটিস হয়ে যায় বা আমি ফোনের সোশ্যাল মিডিয়া এইসব থেকে দূরে থাকি। এই সময়টা কাজে লাগানোর জন্যই আসলে মাঠে যাওয়া। প্লাস হচ্ছে
আমি গত যখন আমি 25 সালে আমি ভর্তি হয়েছিলাম বিকেএসপিতে। তো পরবর্তী থেকে আমি এই পদক্ষেপটা গ্রহণ করছি। আমার অনেক স্টুডেন্টও আছে আহ, যাদের আমি প্র্যাকটিস করাই। ইভেন তারা অনেকে টিআইডি ক্যাম্পে শুরু করে এবার নতুন করে স্পোর্টসে অনেকে অনেক পদক অর্জন করছে। এটা আমার আসলে অনেক আহ, প্রাপ্তির একটা আপনাকে বলে বুঝাইতে পারবো না আসলে। আহ, উম, এই দিক থেকে আহ, ওদের ছোট ছোট আপনার অ্যাচিভমেন্ট আসলে আমারও কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি আমি মনে করি। প্লাস হচ্ছে আমি চাই আমার দ্বারা মানে আমি যে সাপোর্টটা পাই নাই, তাদের যে আমাকে যে গাইডলাইন দেওয়া মানে আমি যেটা পাই নাই আর কি। সবাই তো চাইতো পড়ালেখা নিয়ে অনেক কিছু করি, সেদিক থেকে আমি যে খেলাধুলা নিয়ে প্লাস হচ্ছে কোনো গাইডলাইন ছাড়াই যে এত দূর যাইতে পারছি সে আমার দ্বারা আমি যেন তাদেরকে গাইডলাইন দিতে পারি। প্লাস হচ্ছে তারা খেলাধুলাকে যেন মানে শুধু মজার ছলে না নেয়, এটা নিয়েও যেন কিছু করা যায়, এটা তাদের বোঝায় ইন্সপায়ার করি। এই আর কি ছিল। চমৎকার হয় বলছেন আসলে মিশু বর্মন, যে আসলে খেলাধুলা শুধুমাত্র পড়াশোনা যে আসলে সমাজের কাজে লাগে এমনটিও না, যে খেলাধুলার মাধ্যমে আসলে অনেক কিছু করা যায়, বিশেষ করে সমাজের মধ্যে বার্তা দেওয়া যায়। আবার মানুষের যে মানসিক যে একটি প্রশান্তির যে জায়গা রয়েছে সেটি আসলে কিন্তু বিনোদন এবং খেলাধুলা আসলে অনেকটি জায়গা দখল করে রয়েছে। তো তাহলেই আসলে এবার আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মানে আপনি যখন আসলে বাসায় যান এই বন্ধে বা বা যখনই আসলে বিকেএসপি থেকে ছুটি পান, তো আপনি আসলে এই সময়টি কিভাবে ব্যয় করেন, বা আপনি আসলে আপনার এলাকায় যারা জুনিয়র রয়েছে তাদেরকে আসলে কোনোভাবে ইন্সপায়ার করার চেষ্টা করেন কিনা, বা আপনার ওখানে একাডেমিতে সময় দেন কিনা? একাডেমিতে একটু সময় দেওয়া হয়, আবার আমার আশেপাশে যারা আছে তাদেরকেও বলা হয়। এখান থেকে আমার আমার জেলার একটা ছেলে ছিল, আমার মানে বাসার পাশে বাসা। ওকে বলছিলাম, ওই ট্রায়াল দিছে বিকেএসপিতে 1 মাসে ক্যাম্প করছে এবার টিআইডিতে। কিন্তু আমি ওইভাবে কাউকে শিখাই না, কিন্তু মানুষকে ইন্সপায়ার করি জুডো বিষয়ে, মানুষকে জানাই যে জুডোটা আসলে কি। কখন আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে কি রে তুই কি খেলিস, বা তুই বিকেএসপিতে কি করিস, বা বিকেএসপিটা কি, তখন আমি বুঝাই বলি যে হচ্ছে বিকেএসপিতে এগুলো এগুলো হয়, অনেক ভালো পড়াশোনা আবার খেলাধুলা হয়। তখন কেউ যদি জিজ্ঞাসা করে তুই কি খেলিস, তখন বলি যে জুডো। বেশিরভাগ কেউ জানে না যে জুডো আসলে কি। তখন বুঝাই বলি যে জুডো একটা মার্শাল আর্ট, একটা সেলফ ডিফেন্সের জন্য অনেক ভালো একটা গেম, মেয়েদের জন্য অনেক ভালো গেম। আবার জুডোতে অনেক ভালো একটা ফিউচার। এরপর জুডোটা ভালো একটা কিছু, আমাদের দেশে অনেকেই অনেক কিছু চিনে না, মানে জুডো নিয়ে অনেক কিছু জানে না। ওদেরকে এগুলো বলি। এমনিতে কাউকে এরকম শিখানো হয় না আমার এখানে। আর আমাদের এখানে কারাতে একাডেমি আছে, ক্রিকেট একাডেমি আছে। আমি বলি আপনি যেটি আসলে করেন সেটি একটি চমৎকার উদ্যোগ। কারণ কি মানে আমি মানে মানুষের পক্ষে তো আসলে মানে অনেক সময় ব্যয় করা সম্ভব না। কারণ মিশু বর্মন আসলে একটি কথা বলেছিল যে আসলে বিকেএসপি সম্বন্ধে সে প্রথম জানতে পারে তার একজন শিক্ষকের কাছে, হেড মাস্টারের কথা বলছিল। তো এমনও যদি হয় যে ধরেন আপনি খেলাগুলোর সম্বন্ধে শুধুমাত্র তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে যাচ্ছেন যে বিকেএসপি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে ধরেন 15 থেকে 20টি খেলা রয়েছে, আপনারা চাইলে এই খেলাগুলোর জন্য আসলে নির্বাচিত হতে পারেন। সেটিও আসলে আপনাদের ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবনে কাজে লাগবে। তথ্য আসলে অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি তথ্য প্রচারের ক্ষেত্রে কাজ করেন সেটিও আসলে অনেকটি গুরুত্বপূর্ণ অর্জন। কারণ আমাদের যে শিক্ষার্থীরা যারা গ্রামে রয়েছে তারা আসলে জানেই না অনেকে। তো এটি হচ্ছে খুব চমৎকার ভাবে আসলে আপনারা যে বন্ধের যে সময়গুলো রয়েছে সেগুলি আপনারা যে একজন শিক্ষার্থী হিসেবে এখনো অনেক ছোট হিসেবে আসলে তরুণ প্রজন্মকে ইন্সপায়ার করেন, সেটি মানে আমাদের জন্য খুবই একটি আশার আলো। এবং আমরা মনে করবো যে আমাদের দর্শকরাও এখান থেকে আসলে ইন্সপায়ার হবে কিভাবে আসলে সমাজের বা তরুণ প্রজন্মের কাজে লাগা যায়। তো আমরা প্রায় আমাদের আসলে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আসলে আমরা প্রায় চলে এসেছি। সেটি হচ্ছে যে আপনারা খুবই আসলে চমৎকার হয়ে বলছেন, বিশেষ করে কিভাবে তাওরিম যে তিনি আসলে আপনি কিভাবে আসলে জুডোতে নির্বাচিত হলেন, মিশু বর্মন কিভাবে জুডোতে নির্বাচিত হলেন, এবং আপনাদের যে লক্ষ্য রয়েছে মানে ভবিষ্যতে আপনাদের অলিম্পিকে খেলার যে ইচ্ছা রয়েছে সেটি সেটি কিন্তু আসলে একটি অনেক বড় সাহস। কারণ আমরা এগুলা পত্রিকায় পড়েছি যে আসলে, কিন্তু আপনারা সেই জিনিসটা ট্রেনিং নিচ্ছেন যে ওই জায়গায় খেলার জন্য। তো এটি একটি আপনাদের ব্যক্তিগত জীবনের অনেক বড় অর্জন। তো আর আমি একেবারে যেহেতু আমাদের অনুষ্ঠানের শেষের দিকে, তো তাহরিম আপনি আসলে আমাদের যারা দর্শক রয়েছেন
বিশেষ করে আমাদের অনেকেই আসলে প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে আমি যদি রংপুরের কথা বলি, আমি একটু খালি আমাদের অঞ্চলের কথা বলি, আপনি হয়তো নওগাঁ, হয়তো আপনি জেনে থাকবেন যে আমাদের অঞ্চল হচ্ছে কৃষি প্রধান। বিশেষ করে কৃষি ব্যতীত সেখানে কোনো ধরনের শিল্প কারখানা বা এই জাতীয় প্রতিষ্ঠান নেই যেখানে আমাদের নারী হোক বা পুরুষ হোক চাকরি করবে বা ট্রেনিং নিবে। তো এবং আমরা দেখি যে উৎপাদনশীলতার দিক থেকে হচ্ছে মানে আমাদের ওইদিকে কৃষকরা অনেক ফসল উৎপাদন করেন। তো সরকার বা আমাদের প্রতি আসলে আপনাদের কোনো উপদেশ থাকবে কিনা যে আমরা কোনো বার্তা আসলে কোথাও পৌঁছে দিতে পারি কিনা, যেটি হচ্ছে নারীর অধিকার নিশ্চিত করবে, নারীদের হচ্ছে জন্য একটি হেনস্থামুক্ত পরিবেশ গঠনে সহযোগিতা করবে, সেই সাথে আরো যাতে বেশি বেশি নারী আসলে অ্যাথলেট হওয়ার সুযোগ পায় সেটিও আসলে নিশ্চিত হবে। কোন কোন পদক্ষেপ নিলে আসলে এটি সম্ভব হবে বলে আপনি মনে করেন? প্রথমেই বলবো যে আমাদের দেশে নারীদের সুরক্ষাটা অনেক বেশি নিম্ন। এখন হয়তো উন্নত হয়েছে কিন্তু আগে থেকে অনেক নিম্ন ছিল। বিএসপিতে একটা কারিকুলাম স্টার্ট হয়েছে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ। তো ওখানে মেয়েরাও ট্রেনিং নেয়, ছেলেরাও ট্রেনিং নেয়। তো এটা চালিয়ে যাওয়া অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ মেয়েরা তো সব জায়গায় একদম সেফ থাকে না। আমরা বিশেষ করে আমরা যেরকম জুডো প্র্যাকটিস করি বা আমরা অ্যাথলেট, তারপরে আমরা সব জায়গায় সেফ না। তো আমরা যদি সেলফ ডিফেন্সের জন্য এগুলো শিখি, তো পরবর্তীতে যদি আমাদের কেউ অ্যাটাক করতে আসে তখন আমরা এগুলো করতে পারবো, তাদেরকে অ্যাটাক করে আমরা সেখান থেকে নিরাপদ হতে পারবো। আর এগুলো যদি আমরা করতে পারি তখন ছেলেরাও জানতে পারবে বা যারা অ্যাটাক করতে আসবে তারাও জানতে পারবে যে আমরা এই বিষয় নিয়ে অনেকটা বেশি ভালো জানি বা এই বিষয়টা আমরা অ্যাপ্লাই করতে পারি। তখন ওনারাও এগুলা বিষয় নিয়ে কাজ করতে অনেক ভয় পাবে, এগুলা অনেক দূর হয়ে যাবে। আর এটা অনেক ভালো একটা দিক, আমাদের দেশে বিকেএসপি তে অনেক ভালো একটা উদ্যোগ নিছে এইটা নিয়ে। আর হচ্ছে কি করবো, মানে আপনি চমৎকার এগুলাই। করে বলছেন যে খুব চমৎকার করে বলছেন যে আমি যেটি চাচ্ছিলাম যে আপনি জানেন যে আসলে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা এবং উপজেলা পর্যায়ে কাজ করে। আমি খালি একটু বলে রাখি যে মহিলা বিষয়ক অধিদপ্তর আসলে আমাদের যে নারীরা রয়েছে, মানে গ্রামীণ নারীরা বা কোনো একটা নির্দিষ্ট উপজেলার নারীরা, তাদের জন্য কাজ করে। জেলা প্রশাসন নারীদের জন্য স্বল্প মেয়াদী ট্রেনিং এর ব্যবস্থা করে। তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আসলে আমাদের স্কুল পর্যায়ে আসলে পড়াশোনার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে এরকম একটি মানসিকতা আসলে শেখানো হয়। তো সেক্ষেত্রে অ্যাথলেটকে আসলে আমাদের কারিকুলামে যুক্ত করার ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আসলে থাকবে কিনা? আমাদের স্কুলে বা কলেজে আমাদের যারা সিনিয়র বা আমাদের বয়সী যারা পড়াশোনা করে, ওখানে যে টিচার্স গুলো আছে ওনাদের উচিত যে জুডো বা মার্শাল আর্ট, মানে মেয়েদের সুরক্ষার জন্য মার্শাল আর্ট এগুলো শেখানো উচিত। কারাতে, তাইকোয়ান্দো, জুডো এগুলো শেখানো উচিত। এগুলো তো আমাদের সেলফ ডিফেন্সের জন্য প্রয়োজন। আবার আমরা যে গেম গুলা নিয়ে এখনো পর্যন্ত জানি না, যেগুলো আমরা এখনো কখনো নামই শুনি নাই। আমি জুডো প্র্যাকটিস করে এই জন্য জানি, আমার বাসা থেকে বের হইলে কেউ বুঝতে পারবে না যে জুডোটা আসলে কি, আমি কি ভাষা ইউজ করলাম। তো আমাদের স্কুলে যারা আমরা পড়াশোনা করি তাদেরকে আমাদের এগুলো বিষয় নিয়ে জানানো উচিত যে আমরা হচ্ছে জুডোটা আসলে কি বা কারাতে কি, এগুলো দিয়ে কি হয়, এগুলো কোনো একটা গেম নাকি, এগুলো দ্বারা কি একটা নিজের কোনো যোগ্যতা অর্জন করা যায় নাকি, বা এগুলা দিয়ে আমরা কোথাও থেকে রক্ষা পাবো নাকি, এগুলো নিয়ে আমাদের সবাইকে জানানো উচিত। বা এগুলো নিয়ে এক্সট্রা কোনো ক্লাস করানো উচিত। আমাদের এই যে শুনছিলাম যে জুডো এরপরে কারাতে এগুলো বিষয় নিয়ে শারীরিক শিক্ষা বই ছাপানো হবে, তো এগুলা বিষয় নিয়ে যদি জানানো হয় বা বই যদি ছাপানো হয় এগুলা, তাইলে আমরা সবাই জানতে পারবো যে জুডো কি কারাতে কি, এগুলো নিয়ে আমরা সবাই জানতে পারবো, বুঝতে পারবো এগুলা কি কি দ্বারা কি হয়, এগুলো সবই আমরা বুঝতে পারবো। তখন সবাই অ্যালার্ট হয়ে যাবে আর আমরাও জানতে পারবো যে এটা দ্বারা কি হয়। তখন আমরা সবাই মানে বুঝে নিতে পারবো যে কোথায় গেলে আমাদের কোনটা ব্যবহার করা উচিত বা কোনটা ব্যবহার করা উচিত না। আর যারা টিচার্সরা থাকবে ওনাদের উচিত যে যারা শারীরিক শিক্ষা বইয়ে যেরকম দেওয়া থাকবে জুডো, সেরকম জুডো দেওয়া, জুডো বিষয় নিয়ে সেরকম জুডোটা শেখানো উচিত। কারণ সেলফ ডিফেন্সের জন্য তো লাগবেই, আবার একটা জিনিস পপুলার হওয়ার জন্য এই জিনিসটা লাগবে, যে জিনিসটার দরকার। আর আমরা যেরকম বিগেসপিতে থেকে শুধু জুডো প্র্যাকটিস করি, বাইরে থেকে যদি এগুলা বিষয় নিয়ে প্রচার হয় তাহলে বাইরে যেরকম যারা অ্যাথলেট হতে চায় তাদেরও একটু মনে উৎসাহিত জাগবে যে এই বিষয়টা নিয়ে আমরা এই বিষয় মানে এই বিষয় নিয়ে আমরা যদি হতে পারি তাহলে আমরা কোনো জীবনে কোনো কিছু করতে পারবো। বা এরকম আমরা যেরকম জুডো প্র্যাকটিস করি, এরপরে হচ্ছে আরো অনেকে অনেক প্র্যাকটিস করে, ক্রিকেট প্র্যাকটিস করে, ফুটবল প্র্যাকটিস করে, যেরকম ওরা প্র্যাকটিস করে নিজের জীবনটা আলাদা করে ফেলতেছে, মানে ফিউচারটা কালারফুল করতেছে। তো তারা যদি শিখে শিখে যদি কোনো একটা ভালো কিছু করতে পারে তাহলে তাদের ফিউচারটাও সুন্দর হবে, তারাও জীবনে কোনো কিছু করতে পারবে। এগুলো দিয়ে আমাদের সবার উচিত। আর আমাদের অনেক বেশি গেমের দরকার, যে আমরা প্র্যাকটিস করি ঠিকই কিন্তু পারফর্ম করতে পারি না। তো আমরা যদি গেম হয় তাহলে আমরা পারফর্ম করতে পারবো, আমাদের আরো বেশি অ্যাবিলিটিটা বাড়বে, আমাদের কনফিডেন্স বাড়বে।
যদি আমাদের কনফিডেন্স বাড়ে তাহলে আমরা ভালো পারফর্ম করতে পারবো, অলিম্পিকের মধ্যে একটা ভালো পজিশনে যেতে পারবো। যদি না হয় এগুলো বিষয় নিয়ে যদি আমাদের উৎসাহিত বেশি না করে তাহলে তো আমরা কখনো করতে পারবো না। সারা জীবন প্র্যাকটিস করে তার সবকিছু হয় না। আমাদের তো একটা কনফিডেন্সেরও দরকার যে আমরা এটা দ্বারা এটা করতে পারবো। এখানে গেলে একটা গেমের জন্য আমরা অনেক কিছু শিখতে পারি। যদি কোনো একটা গেমে যদি আমি কোনো কিছু ভুল করি, যেমন কয়েকদিন আগে একটা গেম হয়েছিল স্বাধীনতা দিবসের, তখন আমি হেরে গেছি। তো আমি জানতাম না যে হচ্ছে কোন মানে কোন, তখন আমি বুঝতাম না যে এই কারণে আমি হারছি। তো সেই জিনিসটা আমি জানতাম না, কারণ আমি জুডোতে পুরোপুরি নতুন। তো হারার পরে আমি ভাবছি মানে বুঝতে পারলাম যে এটা আমার ভুল ছিল, পরবর্তীতে এই ভুলটা করা যাবে না। যদি আমাদের বেশি বেশি গেম হয়, আমরা বেশি বেশি গেম খেলতে পারি, তাইলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমাদের কোনটা ভুল হচ্ছে, পরবর্তীতে এটা আমরা সংশোধন করে নিতে পারবো। পরবর্তীতে আমাদের এটা দ্বারা আরো অনেক ভালো জায়গায় যেতে পারবো। সংশোধন করলে আমরা এই জায়গা থেকে উন্নত জায়গায় ভালো পারফর্ম করতে পারবো, যেতে পারবো, বাইরের দেশে খেলতে যেতে পারবো, অলিম্পিকের মতো একটা বড় একটা ময়দানে আমরা খেলতে যেতে পারবো। এগুলাই, এটাই ছিল আমার ওপিনিয়ন। হুম, ধন্যবাদ তাহরিম। খুব আসলে মানে প্রত্যাশার যে জায়গা, আসলে প্রত্যেকটি আমরা যারা প্রত্যেকটি ফিল্ডে রয়েছে সবারই একটি প্রত্যাশার জায়গা রয়েছে, সেটি আপনি খুব চমৎকার ভাবে বলেছেন। তো মিশু বর্মন নন্দিতা, আপনার কাছে আমি আসলে যেটি জানতে চাবো যে আপনি জানেন যে আমরা যে এলাকায় আসলে বাস করি, সেই এলাকায় মানে যদি বলে থাকি যে আসলে মানে অর্থনৈতিক দিক থেকে আমরা অনেকটি পিছিয়ে, এবং আমাদের মেয়েদের আসলে বাল্য বিবাহের হার হচ্ছে 50%, এবং যৌতুক নিয়ে আসলে স্পষ্ট কোনো পরিসংখ্যান আসলে এখনো আমরা পাইনি। যদিও আমাদের চর্চা প্রায় বলা যায় যে মানে কোনো মেয়ের বিয়ে আসলে যৌতুক ছাড়া হয় না। তো অনেকে দেখি যে আসলে পড়াশোনার জন্য বলে যে আসলে অনেক টাকা খরচের দরকার হয় বা অনেক টাকা খরচ করতে হয়। তো সেক্ষেত্রে একটু আপনি ছোট্ট করে বলবেন যে আসলে এই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আসলে মানে পড়তে আসলে মানে কোনো শিক্ষার্থী যদি চায় বা তিনি যদি আসলে নিজের চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে তার মানে কিরকম অর্থনৈতিক সাপোর্ট লাগবে পরিবার থেকে, এবং তিনি যখন নির্বাচিত হবেন আসলে সেক্ষেত্রে তাকে আসলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আসলে কিভাবে মানে মানে গড়ে তুলতে সহযোগিতা করবে? আসলে দাদা, আমাদের বাইরে যখন আমরা দেখি কোচিং প্রাইভেট বা স্কুল ফি, তার বাবা মনে করেন টিচার হোক, ডক্টর হোক বা কৃষক হোক, তার বাবা যেই হোক না কেন, যেই পজিশনের মানুষ হোক না কেন, ফিক্সড আমি মনে করেন যে একটা কোচিং করব, সেখানে 500 টাকা মনে করেন বেতন ফি, প্রাইভেট ফি আমার 500 টাকা। এখন আমার বাবা যদি কৃষক হয় বা আমার বাবা যদি টিচার হয়, তাকেও সেম দেওয়া লাগবে। আর আমার কোনো ফ্রেন্ডের বাবা মনে করেন নিম্নবিত্ত রেল নিয়ে চালক, যাও। তাকে ফিক্সড। কিন্তু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এদিক থেকে আপনার এখানে আমাদের ফিক্সড কোনো আহ, বেতন নির্ধারণ করা হয় না। আমাদের এক একজনের বাবা মা এক এক রকম পজিশনের মানুষ, তো ওইখানে বাবা মায়ের আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে তারা মূল্য নির্ধারণ করে দেয়। আমি আসলে কত টাকা ফি দিব, সেই হিসেবে আমাদের খরচ হয়। এখন মনে করেন যে আমার একজন ফ্রেন্ডের বাবা ডক্টর আর আমার বাবা মনে করেন কৃষক। এখন আমার বাবার ইনকাম সোর্স তো অবশ্যই কম হবে, তাই না? সেদিক থেকে আমার যে ফ্রেন্ড, তার বাবা যে ডক্টর, তার মনে করেন 50,000 টাকা মাইনে, আর আমার বাবার হচ্ছে 10,000। সেদিক থেকে আমার বাবার আহ পারিবারিক খরচ, আমার ভাই বোনদের বা পারিবারিক অন্যান্য খরচ সবকিছু ভেবেচিন্তে আমাকে আলাদা একটা মূল্য, মানে একটা ফিস আলাদা একটা নির্ধারণ করা হয়। এবং আমার যে ফ্রেন্ড, তার বাবা মনে করেন 50,000 টাকা মাইনে। এখন সেই দিক থেকে তার ফি একটু বেশি হয়। তো সেই দিক থেকে আর্থিক টাকা পয়সা তেমন খরচ নাই। শুধু আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে, এটা বলবো যে আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করেই মূল্য নির্ধারণ করা হয়, মানে ফিস নির্ধারণ করা হয়। এখানে ফিক্সড কোনো মনে করেন 500 টাকা মানে 500 টাকায় দেওয়া লাগবে এমন না। এটি হচ্ছে আমি যদি বলি তাহলে হচ্ছে আসলে সেক্ষেত্রে যাদের মানে যেই অ্যাথলেটদের আসলে পারিবারিক ভাবে অর্থনৈতিক ভাবে একটু অসচ্ছল অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে কিছুটা ভর্তুকির ব্যবস্থা করে, এবং মানে যদি তারা আমাদের ওই দিক থেকে যদি তারা নির্বাচিত হয়, সেক্ষেত্রে আপনি মনে করছেন যে আসলে তাদের জন্য একটি অনেক বড় সুযোগ হবে শেখার, এবং সেক্ষেত্রে অর্থনৈতিক ভাবেও তাদের পেছনে খুব কম খরচ হবে। এই বিষয়ে কি আপনি একমত? জি দাদা, অবশ্যই।
আচ্ছা। তো আরেকটি বিষয় যে মানে যেটি আসলে আমি তাহমিমকে বলছিলাম আপনার কাছে জানতে চাবো যে আসলে আমাদের কারিকুলামে আপনি জানেন যে আমাদের কারিকুলামে আসলে ম্যাথ, ফিজিক্স বা অনেক বিষয় থাকলেও মানে আসলে যে অ্যাথলেটের একটি স্ট্রং অবস্থান আসলে নেই। কিন্তু আমাদের মানসিক বিকাশ এবং সেই সাথে শারীরিক গঠন ঠিক রাখার জন্য কিন্তু আসলে আমাদের খেলাধুলা আমাদের জন্য অপরিহার্য। সেক্ষেত্রে মানে কোন সরকার বা স্থানীয় প্রশাসন কোন পলিসি নিতে পারে যেটির মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আসলে অ্যাথলেটেও বেশি যুক্ত হবে আপনি মনে করছেন? এটি বলে আসলে সেটি যদি একটু বলতেন আপনি। বুঝতে পারছেন নন্দিতা? দাদা আসলে আমাদের যেহেতু আহ, খেলাধুলা তেমন আহ, খেলাধুলা যেহেতু মানুষজন জানে না বা সেটাকে তেমন সবাই মনে করে যে খেলাধুলা আসলে কি কোনো কেরিয়ার নাই আমাদের প্রত্যন্ত অঞ্চলে যা ভাবা হয়। কিন্তু আমাদের যদি এমন হইতো যে ক্লাস কোন একটা ক্লাস থেকে মনে করেন ক্লাস 3 থেকে ক্লাস 7 পর্যন্ত বা 8 পর্যন্ত বা কোনো একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি থাকতো যে খেলাধুলা বাধ্যতামূলক, সেদিক থেকে এটা অত্যন্ত আহ, আমাদের যুব সমাজের জন্য অত্যন্ত ভালো একটা বিষয় হইতো। অনেকে বর্তমান তরুণ প্রজন্ম আমাদের জেনারেশন বর্তমান সবাই আমাদের বয়সী যারা সবাই ছেলে মানুষ যারা আছে সবাই হয় ফ্রি ফায়ার বা অন্যান্য গেমে আসক্ত হয়ে থাকে। মেয়ে আহ টিকটক অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যাটিং এসবের মধ্যে সারাদিন ডুবে থাকে। সেদিক থেকে সে যদি এই সোশ্যাল মিডিয়া দুনিয়া থেকে সরে গিয়ে খেলার মাঠে পৌঁছায়, সে যদি সেই আনন্দটা উপভোগ করতে পারে, আসলে তার জন্য মানসিক তারপর হচ্ছে শারীরিক সব দিক থেকে আসলে তার অত্যন্ত ভালো একটা পজিটিভ একটা বিষয় হইতো। আসলে সরকারের কোনো একটা ক্লাস পর্যন্ত নির্ধারণ করা উচিত যে এই পর্যন্ত এই ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত আমাদের খেলাধুলা বাধ্যতামূলক। জি, আহ, চমৎকার বলছেন মিশন নন্দিতা। আমি জানি যে বর্তমান যে সরকার রয়েছেন তারা কিন্তু আসলে খেলাধুলাটাকে অনেকটা প্রাধান্য দিচ্ছেন। আপনারা দেখবেন যে বর্তমান সরকার আসলে যারা অ্যাথলেট রয়েছেন বিশেষ করে অনেক আগে খেলাধুলা করেছেন তাদের জন্য সম্মানীয় চালু করেছেন। তো সেক্ষেত্রে আপনি যেটি বলছেন হয়তো আমরা অচিরেই দেখতে পাবো যে আসলে এটি মানে আমাদের স্কুল পর্যায়ে আসলে বাস্তবায়ন হয়েছে। বিশেষ করে খেলাধুলাতে আসলে শিক্ষার্থীদের জন্য মার্কিং এর যে ব্যবস্থা সেটি হলে আমরা যে প্রকৃত যে শিক্ষার কথা বলি আসলে সেটি বাস্তবায়ন হবে। কারণ শিক্ষার সাথে আসলে মানসিক বিকাশ এবং সেই সাথে সুন্দর শারীরিক গঠন আসলে জড়িত। তো তো আপনারা তাহরিম এবং মিশু বর্মন আপনারা দুইজনই খুব চমৎকার ভাবে বলেছেন। আপনারা অনেক জুনিয়র হওয়ার পরও যেভাবে আসলে গঠনমূলক যে আলোচনা করেছেন আমার মনে হয়েছে যে আপনারা আমার থেকেও আসলে অনেক অভিজ্ঞ সিনিয়র কথাবার্তার দিক থেকে। এবং সেই সাথে আমি আশা করি যে আমাদের যারা আজকে দর্শক ছিলেন যারা এই অনুষ্ঠান প্রোগ্রামটি দেখেছেন তারা অনেকগুলো তথ্য জানতে পেরেছেন। সেই সাথে আপনারা যে লড়াই সংগ্রাম আপনাদের যে লড়াই সংগ্রাম সেটিও অনেকের জন্য আসলে অনুপ্রেরণার বিষয় হতে পারে। সেই সাথে যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যে আসলে যে সকলের জন্য যে একটি মানে অ্যাথলেট বানানো যে একটি প্রতিষ্ঠান সেটিও হয়তো খুবই একটি মানে সেই তথ্যগুলো উঠে এসেছে। তো সব মিলিয়ে খুবই একটি চমকপ্রদ আলোচনা মানে আমাদের দর্শকদের আমরা উপহার দিতে পারলাম আপনাদের মাধ্যমে। তো দর্শকদের খুব চমৎকার একটি আসলে আমরা মনে করি যে আমরা একটা খুব চমৎকার একটি প্রোগ্রাম উপহার দিতে পেরেছি বিশেষ করে তথ্যমূলক আনন্দদায়ক এবং সেই সাথে লড়াই সংগ্রামের। তো সর্বশেষ আপনারা 1 মিনিট করে বলবেন এরপরে বলে আমরা প্রোগ্রাম শেষ করে দেবো। তো প্রথমেই যেতে যাচ্ছি হচ্ছে তাহরিমের কাছে 1 মিনিট যদি সর্বশেষ যেটি বলার থাকে। সবাইকে বলতে চাই সবাই আমাদেরকে উৎসাহিত করবেন সব আমাদের এই বিষয়গুলোতে নিয়ে, কারণ জুডো তো অনেকেই জানে না, এর তো আগেই বলছি।
আমাদেরকে যদি আপনারা সবাই হেল্প করেন তো আমরা অনেক ভালো করতে পারবো। দেশের জন্য অনেক লড়াই করে আমরা অবশ্যই আনবো। আপনারা বলতে পারবেন যে বাংলাদেশ এটা অর্জন করছে, এইখানে এটা অর্জন করছে। তখন আপনাদের বাংলাদেশের নাম হইলে আপনাদের সবারই নাম হবে। তো আমরাও সবার কাছে জনপ্রিয়তা অর্জন করব। সবাই বিষয় নিয়ে জানবে। আপনাদের ছোট ভাই বোন তারা এগুলো বিষয় নিয়ে অনেক বেশি এক্সাইটেড হবে, কোনো কিছু শিখা নিয়ে। তারাও একজন অ্যাথলেট হিসেবে গড়ে উঠতে পারবে। তারা সবকিছুতে ফিট থাকবে। আবার অ্যাথলেট হইলে অনেকে হেলদি হয়ে যায়, মোটা হয়ে যায় অনেক বেশি। তারা যদি প্রতিনিয়ত প্রশিক্ষণ নেয় তাহলে অবশ্যই তাদের শরীরও ফিট থাকবে। তারা একটা ভালো জীবনযাপন উপভোগ করবে। তাদের কোনো কিছুতে কোনো কিছু থাকবে না। কারণ অনেকেই মোটা হইলে বলে যে মোটা, দেখতে ভালো না। তখন যদি ফিট থাকে তাহলে সবাই ওকে পছন্দ করবে আর নিজের শরীরও সুস্থ থাকবে, ফিট থাকবে। আর পরিশ্রম করলে আর শরীর চর্চা করে সবার শরীর স্ট্রং থাকে, সুন্দর থাকে। আর যদি আপনারা আমাদেরকে হেল্প করেন তাইলে আমরা অনেক দূর নিয়ে যাব দেশকে। দেশকে আমরা একটা ভালো একটা ময়দানে নিয়ে যেতে পারবো। দেশের একটা নাম অর্জন করতে পারবো। এটাই আপনাদের কাছ থেকে চাওয়া। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ তাফরিম। মিশু বর্মন নন্দিতা ১ মিনিটে বলবেন। আসলে আমি এভাবে কোনোদিন মুভমেন্ট এগেইনস্ট ডাউরিকে প্রথমত আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমি এভাবে কোনোদিন কথা বলি নাই। সো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্ন আঁকড়ে ধরে একবারে পূরণ করতে পারি। অলিম্পিকে কোয়ালিফাই করতে পারি প্লাস গোল্ড বয়ে আনতে পারি। আর আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, যারা তরুণ-তরুণী আছো তারা সবাই আহ চাইবো যে সোশ্যাল মিডিয়া বা এসব থেকে দূরে থেকে খেলার মাঠে পৌঁছাও। আর শুধু পড়ালেখা না, খেলাধুলাকেও ক্যারিয়ার হিসেবে অনেক কিছু করা যায়। আর ঠিক আছে, আসসালামু আলাইকুম। আহ চমৎকার। দর্শক, আমরা আমাদের আজকের যে আলোচনার যে বিশেষ বিষয়টি ছিল সেটি হচ্ছে বাধা পেরিয়ে বিকেএসপিতে অন্যদের চোখে নন্দিনী এবং তাহরিমের জুড়ে যায়। তো আমরা ১ ঘন্টা ব্যাপী আসলে তাদের বিভিন্ন কথা শুনলাম। তো আমরা আশা করি যে সেটি অনেকের জন্য অনুপ্রেরণাদায়ক হয়েছে, তথ্যবহুল হয়েছে। সেই সাথে আমাদের যেহেতু তারা অনেক কেবল ছোট, সেক্ষেত্রে আমরা মনে করি যে আসলে মিশু যেটি বলেছেন যে আসলে তাদের ভুল, আসলে ছোটদের কোনো ভুল থাকে না। আসলে মানুষেরই আসলে কোনো ভুল থাকে না। মানুষ আসলে লার্নিং একটা লেসনের মধ্যে দিয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা তো, আমি আবার বলছি, আপনারা যে চমৎকার করে বলছেন সেটি আসলে অনেক মেয়েও আসলে বলার সাহস পায় না বা অনেক ছেলেও বলার সাহস পায় না। আপনারা আমার থেকে অনেক সুন্দর করে বলছেন। তো আপনাদের আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়ে খুব চমৎকারভাবে বলার জন্য যৌতুক বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আমরা আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। তো এবং দর্শক, আমরা আমাদের যেহেতু আজকের প্রোগ্রামের শেষে একবারে চলে এসেছি, আমাদের পরবর্তী টক শো দেখার আহ্বান জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম আজকে এখানে সমাপ্ত ঘোষণা করি। ধন্যবাদ।